স্যার, আমরা দীর্ঘমেয়াদী ব্যথা বললেই যে রোগটির কথা প্রথম মাথায় আসে সেটি হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে ফিজিওথেরাপি আসলে কিভাবে কাজ করে? ধন্যবাদ। অস্টিওআর্থ্রাইটিসে কি হয়? সেটা হয় যে জয়েন্টের ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেটা কমে যায়। জয়েন্টের যে চারিদিকে যে মাংসপেশি লিগামেন্টগুলো রয়েছে সেগুলো দুর্বল হয়ে যায়। জয়েন্টের আর্টিকুলার যে কার্টিলেজগুলো থাকে সেগুলো ক্ষয় হতে থাকে। তো এক্ষেত্রে ফিজিওথেরাপি তার জয়েন্ট ইনফ্লামেশনটা কমাইতে সাহায্য করে, তার জয়েন্টটাকে মুভেবল করা বা তার জয়েন্টে আমরা ব্যথার কারণে মুভমেন্ট করতে চাই না, পেশেন্টের জয়েন্টটা স্টিফ হয়ে যায়, সেটাকে আবার স্বাভাবিক করে নিয়ে আসা। এর সাথে সাথে তার মাংসপেশি লিগামেন্টগুলোর শক্তি বৃদ্ধি করা। এই তিনটা মোডে আমরা অস্টিওআর্থ্রাইটিসে কাজ করি। এর সাথে সাথে রোগীদের কিছু সাপ্লিমেন্টের প্রয়োজন হয়, যে জয়েন্টটাকে স্ট্রং করা বা জয়েন্টের যে ফ্লুইডগুলো বাড়ানো, জয়েন্টের ইরোশনটাকে কমাতে কিছু সাপ্লিমেন্ট আমাদের হেল্প করতে পারে। তো এক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা কিছু লেটেস্ট টেকনোলজি আছে, যেমন লেজার থেরাপি আমরা ইউজ করি, যা আমাদের ইরোশনটাকে কমায়। সাথে সাথে তার মাসেল পাওয়ারগুলো ঠিক রাখা বা শক্তি বাড়ানোর জন্য আমরা এক ধরনের ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করি, যেটার মাধ্যমে মাসেল পাওয়ারগুলো বাড়ে। সাথে সাথে এক্সারসাইজ, যেমন স্ট্রেনথেনিং কিছু এক্সারসাইজ প্রোগ্রাম আমাদের থাকে, যেটার মাধ্যমে কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং মাসেলের শক্তিগুলো বাড়ায়। তো এই সমন্বিত যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে দেখা যায় যে অস্টিওআর্থ্রাইটিসের রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারেন, তারা নিচে বসে নামাজও পড়তে পারে। আবার দেখা যায় যে বেন্ডিং যে অ্যাক্টিভিটিসগুলো করতে তাদের অসুবিধা হয় সেগুলো সে স্বাভাবিকভাবে করতে পারে। স্যার, অনেক সময় দেখা যায় যে আপনাদের কাছে একজন রোগী গেলেন, তিনি চিকিৎসা করাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে অনেক সময় আপনারা ব্যায়াম দিচ্ছেন, সেই ব্যায়ামের মাধ্যমে তিনি ভালো হচ্ছেন, কিন্তু দীর্ঘ সময় আসলে তিনি ব্যায়ামটাকে কন্টিনিউ করছেন না। সেক্ষেত্রে পরবর্তীতে আসলে ব্যথা বাড়ার কোনো ঝুঁকি আসলে তৈরি হয় কিনা? জি, নিশ্চয়ই। যেমন আমরা বলি যে এখানে এক্সারসাইজগুলো যেমন তার একটা ওষুধের মতো, যেমন কিছু অসুখ বিসুখ রয়েছে, যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের কথা যদি আমরা বলি, যে সেক্ষেত্রে এই রোগগুলি কিন্তু একবারে নির্মূল হয় না। নিয়ন্ত্রণে রাখার জন্য তাকে রেগুলার কিছু ওষুধ খেতে হয়, তার জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন আনতে হয়। তো এরকম কিছু রোগ আছে যেগুলোতে ওষুধই তার মানে যেমন শুধু চিকিৎসা না, তার পাশাপাশি এক্সারসাইজগুলো তার একটা চিকিৎসার পার্ট। তো আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় যেটা দেখি যে রোগীরা যখন ব্যথাটা কমে গেল সে আর ভুলে যায় বা এক্সারসাইজটা করতে চায় না, বা তার মধ্যে একটা অলসতা কাজ করে, যার কারণে জিনিসটা কিছুদিন পরে আবার ফিরে আসে। তো এটা একটা মানে ভুল ধারণা তৈরি হয় যে যতদিন আমি ফিজিওথেরাপি নিলাম বা এক্সারসাইজ করলাম ভালো ছিলাম, বন্ধ করেছি আবার পেনটা চলে আসে। তো এইখানে অজ্ঞতা কিছু বিষয় আছে, যে আমরা ওই এক্সারসাইজগুলো নিয়মিত করাটাই যেহেতু আমার চিকিৎসা ছিল, সো আমি সেটা করি নাই, সো ওই জিনিসটা আবার ব্যাক করে। এবং জীবনযাত্রা প্রণালীতে যে পরিবর্তনগুলো আমরা আনতে বলি সেটাও অনেক সময় মানা হয় না বা মেনে চলে না, যার ফলে এই জিনিসগুলো আবার পুনরায় দেখা যায়, যেটা হয়তো 5-7 বছর ভালো থাকার কথা ছিল, কিন্তু 6 মাস বা 1 বছর পরে জিনিসটা আবার তাকে ভোগাচ্ছে। তার মানে বোঝা গেল যে আপনাদের নিয়ম মেনে চললে আসলে দীর্ঘমেয়াদী ব্যথা আসলে কমে যায় এবং সুস্থ থাকা সম্ভব। স্যার, জীবন অভ্যাসেও কিন্তু কিছু পরিবর্তন আসলে আপনারা ইঙ্গিত করেন বা আপনি বিভিন্ন আলোচনায়ও বলেছেন। সেক্ষেত্রে এই দীর্ঘমেয়াদী ব্যথা কমাতে আসলে বসার ভঙ্গি কিংবা হাঁটা চলা সব ক্ষেত্রেই আসলে কি কি পরিবর্তন আনা প্রয়োজন একজন রোগীর ক্ষেত্রে? জি, ধন্যবাদ। এই যে ব্যথা বেদনা নিয়ে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এখানে কিছু ডিজিজ আছে যেটা লাইফ লং ভুগতে হয়, যেমন তার হয়তো রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, একবারে ভালো হবে না, বা তার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, এটা একবারে নির্মূল হবে না, বা তার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস রয়েছে, এটা একবারে নির্মূল হবে না। সো এই জিনিসগুলোকে ম্যানেজমেন্ট করা বা তাকে ম্যানেজ করে চলাটাই হলো একটা ট্রিটমেন্ট। এবং সেই ক্ষেত্রে তাকে জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন নিয়ে আসা তো অবশ্যই লাগবে। যেমন আমরা বলি তার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা, প্রতিদিন একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, এক্সারসাইজ করা, খাদ্য খাবারের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসা, যেটা ফাস্ট ফুড জাঙ্ক ফুডগুলোকে অ্যাভয়েড করা, মিষ্টি জাতীয় খাবারটাকে একটু কম খাওয়া, তৈলাক্ত খাবারটাকে পরিহার করা, যে স্বাস্থ্যকর যে অভ্যাসটা আমরা গড়ে তোলা, প্রতিদিন না হলেও অত সপ্তাহে 3 দিন আমরা একটু সূর্যের আলোতে বসতে বলি, যেটা তার ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। এবং এখন আমরা যারা শহরকেন্দ্রিক এরিয়ায় বসবাস করি দেখা যায় যে সূর্যের আলো অনুপস্থিতিতে আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে। সো সেটাও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একদিকে যেমন বাড়ায়, আমাদের জয়েন্টের হেলথ বা সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া আমরা যারা দীর্ঘক্ষণ বসে কাজ করছি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করছি, তাদের অবশ্যই মানে মাঝখানে একটু বিরতি নেওয়া, যে 40 বা 45 মিনিট বা 1 ঘন্টা পরে আপনি একটু হাঁটাহাঁটি করবেন, আবার
বসে থাকা যারা কাজ করছেন তারা হাঁটবেন, যারা দাঁড়িয়ে কাজ করছেন তাদের বসবেন, এগুলো মেনে চলা। এবং শোয়ার ক্ষেত্রেও আমরা কিছু পরিবর্তন কথা বলি, যেমন শোয়ার বিছানাটা যদি খুব বেশি নরম হয় সেটাও আমাদের ক্ষতিকর, খুব শক্ত হলেও ক্ষতিকর। আমরা বলি একটা মধ্যম বা মাঝারি মানের যে বিছানাগুলো সেগুলো ব্যবহার করা। শোয়ার সময় যে বালিশটা আমরা ঘাড়ে ব্যবহার করি সেটাও হতে হবে একটা মিডিয়াম সাইজের বালিশ, অর্ধেকটুকু মাথার নিচে অর্ধেকটুকু ঘাড়ের নিচে, যেটা আমাদের ঘাড়ের যে স্পাইনের যে কার্ভটা রয়েছে সেটা যেন স্বাভাবিক থাকে। তো এই ওভারঅল এই জিনিসগুলো যদি একজন মানুষ মেনে চলে, দেখা যায় যে এই দীর্ঘমেয়াদী ব্যথাগুলো থেকে সে ভালো থাকতে পারে। তো এই তো জানলাম যে আমরা দীর্ঘমেয়াদী ব্যথাগুলো থেকে মানে নিয়ন্ত্রণে রাখার জন্য আসলে কি কি করা উচিত। তা কিছু বিষয় আছে, যেমন হচ্ছে যে যারা বাসায় বসে আসলে দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগছেন তারা কি ধরনের এক্সারসাইজ করতে পারেন, কি ধরনের অভ্যাস আসলে মেনে চললে তারা আসলে বাসায় বসে ভালো থাকতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, হোম রেমেডির কথা আমরা বলি। যেমন হয়তো একটা মানুষ হঠাৎ করে একটা সমস্যায় আক্রান্ত হলো, সে কি করতে পারে। যেমন আমরা বলি যে কোনো আঘাত পেলে, হঠাৎ করে কোনো মানে চোট পেলো, সেক্ষেত্রে জায়গাটাকে বিশ্রামে রাখা, একটু আইস কম্প্রেশন দেওয়া। কিন্তু যাদের দীর্ঘমেয়াদী ব্যথা রয়েছে, যেমন বিভিন্ন আর্থ্রাইটিসের কথা আমরা আলোচনা করেছি, যে তাদের অন অ্যান্ড অফ পেইনটা অনেক হঠাৎ করে বেড়ে যায়, সেক্ষেত্রে একটু গরম সেক তারা দিতে পারে। এছাড়া বাসায় যে এক্সারসাইজগুলো তাদেরকে শেখানো হয়, বিভিন্ন রোগ ভেদে তাদের এক্সারসাইজগুলো ভিন্নতা থাকে, সেগুলোকে সে কন্টিনিউ করা। এই যদি রেগুলার করে তাহলে তো জয়েন্ট স্টিফনেসটা হবে না, মাংসপেশিগুলোর শক্তি ঠিক থাকবে এবং স্বাভাবিক জীবনযাপনে তাদেরকে সাহায্য করবে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। একটু শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে কখন একজন রোগী আসলে বুঝতে পারবেন যে এখন আমার আর দেরি করা উচিত হবে না, আমাকে এখনই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে? ধন্যবাদ। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটাকে আমরা একটু ইগনোর করি, যে ফিজিওথেরাপি নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা আছে, মনে করে যে এটা একেবারে সবার শেষের চিকিৎসা। যেমন আমরা কিছু থেরাপিউটিক চিকিৎসার কথা জানি, যেমন ক্যান্সারের চিকিৎসায় দেখবেন যে কেমোথেরাপি, রেডিওথেরাপি, এই যে চিকিৎসাগুলো ব্যবহার হয়, এটা কিন্তু একেবারে সর্বশেষ চিকিৎসা বলে আমরা জানি। তো ওই চিকিৎসারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যেমন চুল পড়ে যায়, বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়। তো ঠিক ফিজিওথেরাপির নামের সাথেও থেরাপি এই ওয়ার্ডটা থাকায় এটা নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা আছে, এবং যেটা মনে করে যে ফিজিওথেরাপিরও বোধহয় অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, বা এটাও একেবারে সবার শেষ চিকিৎসা। যখন কোনো কিছুতে ইমপ্রুভমেন্ট হবে না, তখন আমরা ফিজিওথেরাপির জন্য চিকিৎসকের কাছে শরণাপন্ন হব। এই জায়গাটায় ভুল ধারণার থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আমি একটু জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিতে চাই। দেখবেন যে যারা খেলাধুলার সাথে পরিচিত, ক্রিকেট খেলা দেখেন, ফুটবল খেলা দেখেন, দেখবেন প্রত্যেক টিমের সাথে একজন করে ফিজিওথেরাপিস্ট থাকে, আমরা সংক্ষেপে ফিজিও বলি। দেখবেন একজন হঠাৎ ফুটবলে কিক করতে যেয়ে তার হ্যামস্ট্রিং টাইট হয়ে গেল বা পায়ে ব্যথা পেলো, একটা ব্রিফকেস হাতে নিয়ে একজন মানুষ দৌড়ে মাঠে চলে গেল, এখানে কিছু ম্যাজিক্যাল ট্রিটমেন্ট দিল, হয়তো অনেক সময় কিছু স্প্রে ইউজ করে, কিছু স্ট্রেসিং এক্সারসাইজ ইউজ করে, রোগীটা কিন্তু তাৎক্ষণিকভাবে আবার খেলতে চলে যায়। তো এটা একটা উদাহরণ দেখতে পারেন যে এইটা ফিজিওথেরাপি ট্রিটমেন্টটাই কিন্তু ওই সময় তাকে দেওয়া হলো। তো এটা যদি মানে সবার শেষ চিকিৎসা হতো, তাহলে তো সবার শুরুতে তাকে করা হতো না, তাই না? এটা একটা জাস্ট এক্সাম্পল। তো ঠিক তেমনই ফিজিওথেরাপি একটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। আমরা বাইরের দেশগুলোতে বা উন্নত দেশগুলোতে যে কোনো ব্যথার ক্ষেত্রে প্রথমে এই মানুষ চায় যে ব্যথানাশক ওষুধটাকে পরিহার করে আমি কিভাবে ব্যথা কমাতে পারি। সো সেক্ষেত্রে ফিজিওথেরাপি একটা অন্যতম অল্টারনেটিভ ট্রিটমেন্ট পদ্ধতি। আমি দর্শকদেরকে বলবো, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা দেরি না করে দ্রুত একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে ব্যথা নিয়ন্ত্রণে ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আশা করছি আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে, এই পর্ব থেকে আমাদের দর্শকরা অনেক কিছু জানতে ও বুঝতে পেরেছেন। জি, আপনাকেও ধন্যবাদ।